আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। আলোচনা নয়, হামলা করুন। আত্মহত্যার আগে ট্রাম্পকে যুবকের আকুতি। ট্রাম্প পশ্চিম তীরে ইসরায়েলি দখলের বিরোধিতা করেন, জানালো হোয়াইট হাউস। লিবিয়ায় অভিবাসীবাহী নৌকা ডুবে প্রাণ গেল 53 জনের। ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সর্বশেষ থাকছে ইউক্রেন যুদ্ধে গিয়ে বেঁচে ফেরা তরুণদের ভয়াবহ অভিজ্ঞতা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আলোচনা নয়, হামলা করুন। আত্মহত্যার আগে ট্রাম্পকে যুবকের আকুতি। ইরানের সঙ্গে কোনো আলোচনা নয়, দেশটিতে হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবেদন জানিয়েছেন ইরানি এক যুবক। ট্রাম্পকে এই আহ্বান জানিয়ে আত্মহত্যা করেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। ইরানি মিডিয়া জানিয়েছে, পুরিয়া হামিদি নামে তেহরানের ওই যুবকের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা 10 মিনিট 44 সেকেন্ডের ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, তার এই আবেদনের উদ্দেশ্য ছিল ইরানে বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী দমনপীড়ন এবং ইরানি সরকারের বিরুদ্ধে। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুশেহালির বাসিন্দা হামিদি ভিডিও বার্তায় বলেছেন, যদি আপনি এই ভিডিও দেখছেন ততক্ষণে আমি আর বেঁচে নেই। গত 5 ফেব্রুয়ারি ইউটিউবে নিজের পুয়ার ওয়াই এক্স নামে চ্যানেলে ভিডিও বার্তায় হামিদি দাবি করেছেন, বিক্ষোভে 40,000-এর বেশি জন নিহত হয়েছেন। এই সংখ্যা রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে নিহতের চেয়েও বেশি। হামিদির পোস্ট করা ওই ভিডিওর শিরোনাম ছিল, এটি আমার আত্মত্যাগ, দয়া করে আমার দেশকে মুক্ত করুন। ইংরেজিতে রেকর্ড করা ভিডিওতে হামিদি মার্কিন নেতৃত্বকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে কোনো চুক্তি মানে নিহত বিক্ষোভকারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, দয়া করে এই চুক্তি বন্ধ করুন। ভিডিওতে আকুতি জানান এই যুবক। হামিদি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানিদের বিক্ষোভ চালিয়ে যেতে বলেছিলেন। আমরা তা করেছি, আমরা তাকে বিশ্বাস করেছি। তবে বিদেশি সাহায্য ছাড়া ইরানের ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে জয়লাভ সম্ভব নয় বলে জানান হামিদি। তিনি বলেছেন, এই মুহূর্তে আমাদের একমাত্র আশা হচ্ছে ইরানে মার্কিন আক্রমণ। আমরা একা এই সরকারের বিরুদ্ধে লড়তে পারছি না, আমাদের লোকদের বিদেশি হস্তক্ষেপ দরকার। ভিডিওর শেষে হামিদি বলেন, আমরা ইরানিরা এখন একা, আমাদের কেউ নাই, তাই দয়া করে একে অপরকে সহযোগিতা করুন। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভিডিও পোস্ট করার পর আত্মহত্যা করেছেন হামিদি। ইত্তেফাক, এসআর। ট্রাম্প পশ্চিম তীরের ইসরায়েলি দখলের বিরোধিতা করেন, জানাল হোয়াইট হাউস। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের অন্তর্ভুক্তির বিরোধিতা করেছেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা একথা জানান। খবর আল জাজিরার। রয়টার্স বার্তা সংস্থা অনুসারে সোমবার 9 ফেব্রুয়ারি ওই কর্মকর্তা বলেন, একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলকে নিরাপদ রাখে এবং এই অঞ্চলে শান্তি অর্জনের প্রশাসনের লক্ষ্যের সাথে তা সঙ্গতিপূর্ণ। এর আগে রোববার ইসরায়েলের অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ সম্প্রসারণের জন্য নতুন পদক্ষেপ ঘোষণা করেন। এরপর আন্তর্জাতিক ক্ষোভের মধ্যে হোয়াইট হাউসের এই মন্তব্য এসেছে। এই পদক্ষেপগুলো ইসরায়েলিদের জন্য নতুন বসতি স্থাপনের জমি অধিগ্রহণ করা সহজ করে তোলে, যা আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ। এদিকে সোমবার এক বিবৃতিতে 8টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং বলেছে যে অবৈধ ইসরায়েলি সিদ্ধান্ত এবং পদক্ষেপ ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর অবৈধ ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার লক্ষ্যে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, যুক্তরাজ্য এবং স্পেনও নিন্দা জানিয়েছে। জাতিসংঘের প্রধান বলেছেন, ইসরায়েলের কর্মকাণ্ড অস্থিতিশীল এবং দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনার জন্য ক্ষতিকর, তার মুখপাত্র স্টিফেন ডুজারিকের মতে। বিতর্কিত ইসরায়েলি পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে অধিকৃত পশ্চিম তীরের বৃহত্তম শহর হেব্রনে নির্মাণ অনুমতির ওপর কর্তৃত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষ থেকে ইসরায়েলকে হস্তান্তর করা। এদিকে সোমবার রাতে এক বিবৃতিতে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে এবং বলেছে যে এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং গাজায় আরও সহিংসতা শুরু করার হুমকি তৈরি করছে।
এছাড়া সোমবার এক বিবৃতিতে যুক্তরাজ্য সরকার ইসরায়েলকে তার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্য গতকাল পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ সম্প্রসারণের ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছে, সরকার এক বিবৃতিতে জানিয়েছে। লিবিয়ায় অভিবাসীবাহী নৌকা ডুবে প্রাণ গেল 53 জনের। লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী রাবারের একটি নৌকা উল্টে অন্তত 53 জনের প্রাণহানি হয়েছে, তাদের মধ্যে 2টি শিশুও রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM। সোমবার 9 ফেব্রুয়ারি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নৌকায় 55 জন যাত্রীর মধ্যে মাত্র 2 জন নারী বেঁচে গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। তারা দুজনই নাইজেরিয়ান নাগরিক। শুক্রবার লিবিয়ার কর্তৃপক্ষ তাদের উদ্ধার করেছে। IOM বলেছে, নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থীরাও ছিলেন। উত্তর পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আল জাউইয়া থেকে যাত্রা শুরুর প্রায় 6 ঘণ্টা পর নৌকাটিতে পানি ঢুকে সেটি ডুবে যায়। IOM বলেছে, চলতি বছরের এখন পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় 500 অভিবাসী নিহত কিংবা নিখোঁজ হয়েছেন। লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি 2011 সালে নিহত হবার পর থেকে ইউরোপে পৌঁছানোর আশায় সাব সাহারান আফ্রিকা থেকে আসা অভিবাসীদের জন্য লিবিয়া প্রধান প্রস্থান কেন্দ্রে পরিণত হয়েছে। বেঁচে যাওয়া অভিবাসীরা IOMকে বলেছেন, স্থানীয় সময় রাত প্রায় 11টার দিকে ত্রিপোলির পশ্চিমের আল জাউইয়া থেকে রাবারের নৌকাটি ছেড়ে যায়। কয়েক ঘণ্টা পর শুক্রবার ভোরে জুয়ারার উত্তরে নৌকাটি উল্টে যায়। তবে এই দুর্ঘটনার তথ্য পেতে এত দেরি কেন হলো, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি। IOM বলেছে, 2 জীবিত নারীর একজন জানিয়েছেন তিনি স্বামীকে হারিয়েছেন, অন্যজন বলেছেন তার 2 শিশুই মারা গেছে। IOM-এর উদ্ধারকারী দলের সদস্যরা দুজনকেই জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে। আন্তর্জাতিক এই অভিবাসন সংস্থা বলেছে, কেবল গত জানুয়ারিতেই মধ্য ভূমধ্যসাগরে ভয়াবহ শীতকালীন আবহাওয়ার মাঝে একের পর এক নৌকাডুবির ঘটনায় অন্তত 375 জন অভিবাসী নিহত কিংবা নিখোঁজ হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিতর্কিত নিয়োগ ইস্যুতে ক্ষমা চাওয়ার পরও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর পদত্যাগের চাপ বাড়ছে। যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লর্ড পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়াকে ঘিরে এ সংকট তৈরি হয়েছে। এ ঘটনায় স্টারমারের 2 ঘনিষ্ঠ সহযোগী ইতোমধ্যে পদত্যাগ করেছেন। তার চিফ অফ স্টাফ মর্গ্যান ম্যাকসুইনি প্রথমে পদত্যাগ করেন, এরপর যোগাযোগ প্রধান টিম অ্যালানো দায়িত্ব ছাড়েন। তাদের পদত্যাগে প্রধানমন্ত্রীর নেতৃত্ব আরও চাপে পড়ে। স্কটিশ লেবার পার্টির নেতা আনাস সারওয়ার প্রকাশ্যে স্টারমারের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেছেন, ডাউনিং স্ট্রিটে একের পর এক ভুল হচ্ছে এবং নতুন নেতৃত্ব প্রয়োজন। তার মতে, এ পরিস্থিতি আগামী স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। সাম্প্রতিক জরিপে স্কটল্যান্ডে লেবার এখন 3য় অবস্থানে নেমে এসেছে। তবে ডাউনিং স্ট্রিট জানিয়েছে স্টারমার পদত্যাগ করবেন না এবং তিনি দায়িত্ব পালনে মনোযোগ দিচ্ছেন। মন্ত্রিসভার কয়েকজন সদস্যও তাকে সমর্থন জানিয়েছেন। তাদের মতে, এখন নেতৃত্ব পরিবর্তনের আলোচনা শুরু করা ঠিক হবে না। ইউক্রেন যুদ্ধে গিয়ে বেঁচে ফেরা তরুণদের ভয়াবহ অভিজ্ঞতা। ভালো চাকরি ও উচ্চ বেতনের লোভ দেখিয়ে কেনিয়ার তরুণদের রাশিয়ায় নিয়ে গিয়ে জোরপূর্বক সেনাবাহিনীতে যোগ করানোর অভিযোগ উঠেছে। ইউক্রেন যুদ্ধে গিয়ে প্রাণে বেঁচে ফেরা 4 কেনিয়ান বার্তা সংস্থা AFP-কে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। নিরাপত্তার কারণে তাদের নাম পরিবর্তন করা হয়েছে। তারা জানান, নাইরোবি ভিত্তিক একটি নিয়োগ সংস্থা তাদের রাশিয়ায় চাকরির প্রলোভন দেখায়। কেউ ভেবেছিলেন বিক্রয়কর্মী হবেন, কেউ নিরাপত্তারক্ষী, আবার কেউ ক্রীড়া পেশায় সুযোগ পাবেন। মাসে $1 থেকে $3,000 বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর তাদের সামরিক চুক্তিতে সই করতে বাধ্য করা হয়। সই না করলে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তারা। তাদের অনেককে বলা হয়েছিল মোটা অঙ্কের টাকা দিলে দেশে ফিরতে পারবেন, যা তাদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। ফলে বাধ্য হয়ে যুদ্ধক্ষেত্রে যেতে হয়। কেউ খুব কম টাকা পেয়েছেন, কেউ আবার কোনো অর্থই পাননি বলে অভিযোগ করেছেন। এ ঘটনার সঙ্গে গ্লোবাল ফেস হিউম্যান রিসোর্সেস নামের একটি নিয়োগ সংস্থার জড়িত থাকার অভিযোগ রয়েছে। সংস্থার এক কর্মীর বিরুদ্ধে মানব পাচারের মামলা চলছে। কেনিয়া সরকার জানিয়েছে, প্রায় 200 কেনিয়ানকে ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়েছিল, যাদের মধ্যে 23 জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। যুদ্ধক্ষেত্রে তারা আফ্রিকার আরও কয়েকটি দেশের নাগরিকদের দেখেছেন বলেও জানিয়েছেন। ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে অনেক সহযোদ্ধা নিহত হয়েছেন এবং অনেকে গুরুতর আহত হয়েছেন।
দেশে ফিরে এলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেকে। নিহতদের পরিবারও গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে।